ওকে, সো বেসিক্যালি আজকে এটা পার্টিকুলারলি অডিয়েন্সদের জন্য যে আজকে আমি আসলে হুম হুম। আম, ফয়সাল ভাইকে পাইছি। উনি রাইট নাও অস্ট্রিয়াতে মাস্টার্স করতেছেন। সো আমি ভাইকে আমার গ্রুপ থেকে পাইছি এবং তার থেকে বেসিক্যালি অস্ট্রিয়ার পড়াশোনার ব্যাপারে একটু জানতে চাই, যেহেতু অস্ট্রিয়াতে আসলে টিউশন ফি নাই পার্টিকুলারলি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যতটুকু জানি আর কি। সো এখানে আসলে ওভারঅল প্রসিজারটা কি সেটা নিয়ে আমার ক্লিয়ার আইডিয়া নাই। এই মিটিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে অস্ট্রিয়া নিয়ে বেসিক ইনফরমেশন গ্যাদার করা, যেন পরবর্তীতে যারা অস্ট্রিয়াতে যাইতে চান তারা হচ্ছে যে নিজে নিজেই বাকি প্রসিজার গুলা করতে পারেন। সো ফয়সাল ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং অবভিয়াসলি আপনার অনেক থ্যাংক ইউ, কারণ আপনার ব্যস্ততার মধ্যে থেকেও সময় দিচ্ছেন, এটাই অনেক। কারণ আমি নিজে ফিনল্যান্ডে থাকছি, সো আমি জানি যে আসলে পড়াশোনা, পার্ট টাইম জব, এগুলো ম্যানেজ করে অ্যাডিশনাল টাইম বের করা এটা কোয়াইট ডিফিকাল্ট। সেই হিসাবে আপনি আসলে টাইম দিচ্ছেন, সো এটার জন্য থ্যাঙ্কস। আম, হুম আমি আসলে বেসিক কয়েকটা কোশ্চেন রেডি করে নিয়েছিলাম, কারণ দেখা যাবে যে সব মনে থাকবে না, এই জন্য আর কি। হুম। ফার্স্ট অফ অল, যদি আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলতেন, লাইক বাংলাদেশ থেকে আপনি কোথায় পড়াশোনা করছেন বা আপনার ওভারঅল প্রোফাইলটা কেমন, এবং রাইট নাও আপনি অস্ট্রিয়াতে কোথায় আছেন, কোন ইউনিভার্সিটিতে? ওকে। সো আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি মিরপুর থেকে গ্রাজুয়েট করেছি ফ্রম দ্য সিএইচসি ডিপার্টমেন্ট। হুম হুম। আমার সিজিপিএ ছিল 3.89 ও। আউট অফ 4। অ্যান্ড অ্যান্ড দ্যাট টাইমস আমি আমার দুইটা রিসার্চ পেপার ছিল। অ্যান্ড দেন আমি বেসিকলি ট্রাই করছিলাম ফর ইউএসএ। I have a rejection from the US embassy. So হ্যাঁ। then, yeah, that times actually USA অনেক বেশি রিজেকশন ছিল। দেন আমি চাচ্ছিলাম যে কোথায় যাওয়া যায়। দেন যেহেতু ইউএসএ আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, এরপরে আমার প্রথমেই টার্গেট ছিল যে জার্মান এম্বাসি, যেহেতু জার্মান হচ্ছে অনেক ওয়েটিং পিরিয়ড। আমি ওয়েটিং পিরিয়ডে ছিলাম 1 ইয়ার, অলমোস্ট চলে গেছে। এরপরে আমি আম সার্চিং অ্যাবাউট যে কোথায় ফ্রি পড়াশোনা করা যায়। দেন আমি পাই হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া সম্পর্কে তখন অ্যাকচুয়ালি পুরা হাইপ চলছিল অস্ট্রিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে। আচ্ছা। সো আমি যখন দেখলাম যে অস্ট্রিয়াটাও লং প্রসেস, অলমোস্ট 1.5 বছর লেগে যাবে, এই জন্য আমারও একটু ব্যাকওয়ার্ডে চলে আসি। চলে এসে ভাবি যে না, আমি অস্ট্রিয়া ট্রাই করবো না, এত লং পিরিয়ড, সো জার্মান কেন না, এই আর কি। এরপরে বেসিকলি আমার একটা বড় ভাই আছে, উনি আসছে এখানে। উনি বলল যে করো, তুমি ট্রাই করতে থাকো, দেখো দুইটার একটা যেটা হয়, সমস্যা নাই তো। আম, এরপরে আমি হচ্ছে সব প্রসেস করি। আর এখন এখানে আমি মাস্টার্স করতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে, জনস কেপলার্স ইউনিভার্সিটি, জেকিউ। এটা হচ্ছে অস্ট্রিয়ারই আরেকটা সিটি, সেটা হচ্ছে লিন্স। বাট এটার ডিস্ট্রিক্ট লার্নিং সেন্টার আছে, সেটা হচ্ছে ভিয়ানাতে, যেটা রাজধানী। সো আমি ভিয়ানা থেকে এখানেই ক্যাম্পাস, সো ও। এখানে স্টাডি করি। হুম। আচ্ছা। কেউ চাইলে লিঞ্জে করতে পারে, কেউ চাইলে ভিয়ানায় করতে পারে। হুম। এটা ও, হচ্ছে মোটামুটি আমার। আচ্ছা। সো অস্ট্রিয়াতে আসলে ওয়েটিং পিরিয়ডটা কেন? এটা কি জার্মানির মতোই নাকি অন্য কোনো রিজন? ওয়েটিং পিরিয়ডটা বেসিকলি ফর দ্য লিগালাইজেশন। আমাদের হুম এখানে সুপার লিগালাইজেশন করতে হয় ডকুমেন্ট। হুম। সো যেহেতু অলরেডি বাংলাদেশের যে অ্যাপোস্টাইল সিস্টেমটা, এটা অনেকেই গ্র্যান্ড করছে, বাট জার্মান, অস্ট্রিয়া ওরা হচ্ছে রিজেক্ট করছে। সো অস্ট্রিয়া রিজেক্ট করছে, সো যেহেতু অ্যাপোস্টাইল অ্যাকসেপ্টেড না, সো ওদের প্রসেসিওর হচ্ছে যে আমাদের সার্টিফিকেটটা লিগালাইজড করতে হয়, না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, অ্যাপোস্টাইলের ব্যাপারে পড়ে, বা তার আগে যদি মানে অস্ট্রিয়াতে যদি পার্টিকুলারলি মাস্টার্সে যাইতে চায়, এটার বেসিক রিকোয়ারমেন্ট আসলে কি? অস্ট্রিয়াতে বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে এখনকার সময় এটা অনেক টাফ। ওকে। আপনার থার্ড 30 ইউনিভার্সিটির একটা লিস্ট আছে, হুম হুম। হুইচ ইজ কল সেকশন 1 ইউনিভার্সিটি, সেকশন 2 ইউনিভার্সিটি। সো সেকশন 1 ইউনিভার্সিটি যারা, তারা হচ্ছে যে ডিরেক্ট ব্যাচেলার্স যদি থাকে বাংলাদেশ থেকে হুম হুম। কমপ্লিট করা, তারা ডিরেক্টলি মাস্টার্স অ্যাক্সেসেবল। সেটার জন্য অনেক ইউনিভার্সিটি এখন হচ্ছে 80% মার্ক করে দিছে, বা 3.5 এর উপরে সিজিপিএ লাগবে,
তাহলে এলিজেবল, না হলে না। সেকশন 1 ইউনিভার্সিটি হইতে হবে। ওকে। আহ এটা লিস্ট আছে, যেরকম হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে বেশ কয়েকটা ভালো ভালো টপ 15টার মধ্যে যারা আছে তারা হয়তো বা আসতে পারবে। আর পাবলিক ইউনিভার্সিটি আছে, উম বেশ কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি। বুঝতে সো পারছি। এটার একটা লিস্ট পাওয়া যায়, এটা গ্রুপেও লিস্ট দেওয়া আছে, দেখা যায় যারা পড়তে চায়। তো অস্ট্রিয়ার স্টাডি গ্রুপ গুলাতে সবাই দিয়ে রাখছে। বাট এর ভিতরে যেটা, আহ, আপনার যদি সেকশন 2 ইউনিভার্সিটি হয়, সেক্ষেত্রে ব্যাচেলার্স প্লাস মাস্টার্স থাকা লাগবে। 2 বছরের মাস্টার্স প্লাস ব্যাচেলার্স যদি হয়, তাহলে সে আবার মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে। এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। আইএলস ওভারঅল 6.5, নট লেস দেন 6, অ্যান্ড কিছু ইউনিভার্সিটি 7, ওকে। নট লেস দেন 6। আচ্ছা। আর এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার টিউশন ফি এর যেটা আর কি, এটা কি সব ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম যে ওদের টিউশন ফি আছে, বাট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা মানে ওয়েভড আর কি? হ্যাঁ, বেসিকলি এখানে টিউশন ফিস আছে, বাট বাংলাদেশিদের জন্য ফুললি ওয়েট। শুধু হুম এখানে হুম। স্টুডেন্ট ইউনিয়ন ফি দিতে হয়, যেটা হচ্ছে 25 ইউরোর মতো। আর হচ্ছে অন্যান্য যেরকম পাকিস্তান, ইন্ডিয়া, ওরা হচ্ছে 700 ইউরো করে দেয় প্রতি সেমিস্টার। আর অন্যান্য কান্ট্রির ওরা যা পে করে, বাট হুম হুম। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেহেতু আমরা, বুঝতে পারছি। মানে আমাদের জন্য ফ্রি। আচ্ছা। আসলে অস্ট্রিয়াতে আমি প্রথম যখন বাইরের প্ল্যান করি তখন অস্ট্রিয়া ছিল আমার মেইন টার্গেট অ্যান্ড ভিয়েনা ইউনিভার্সিটি। সো এরপরে আমি যখন আমার ইন্টার্নশিপ শেষ করি তারপর দিয়ে কোভিড শুরু হইলো এবং আলটিমেটলি আসলে সবই চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড অবভিয়াসলি অস্ট্রিয়া তো খুবই সুন্দর দেশ। সো আমি আবার ফিনল্যান্ডে যাওয়ার পরে অস্ট্রিয়াতেও গেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে ওকে। অবভিয়াসলি অস্ট্রিয়াতে যাইতে চাই। তো অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটিতে গেছিলাম, আর ওইখানে আমি গেছিলাম ইসে হলস্টাটে। হলস্টেটে। হুম। আম, আর এটার বাইরে কি কোনো স্কলারশিপের সুযোগ আছে কিনা, যে ধরেন ইউনিভার্সিটির কোনো স্কলারশিপ পসিবল কিনা, কম্পিটিটিভ স্কলারশিপ যে প্রোফাইলের উপর বেস করে বা পারফরমেন্সের উপর বেস করে? ওকে, এখানে বেসিকলি যেহেতু টিউশন ফিস টোটালি নাই, এখানে একটা কিছু স্কলারশিপ আছে, গভর্নমেন্ট স্কলারশিপ। যে হুম। গভর্নমেন্ট স্কলারশিপ গুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ, বাট আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার প্রসিডিওর হচ্ছে অস্ট্রিয়ান গ্রান্ট স্কলারশিপ নামের একটা অপশন আছে, যদি কেউ সার্চ দেয় তখন পাবে, সেখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে যদি এলিজিবল হয়, তাহলে ওই স্কলারশিপের সাথে অফার লেটারের একটা কম্বিনেশন থাকে। কেউ অফার লেটার যদি পেয়ে থাকে, বাট এখন অস্ট্রিয়া আসে নাই, এন্ড সে বাংলাদেশি আছে, সে যদি ওইটাতে অ্যাপ্লাই করতে পারে এন্ড এলিজিবল হয়, সে যদি গ্রান্ট হয়, তাহলে তাকে লিভ ইন কস্টটা দেওয়া হবে আর কি। হুম। এন্ড হুইচ হুইচ ইজ অ্যারাউন্ড, দেখা গেছে মান্থলি 900 ইউরোর মতো একটা ও। গ্রান্ট প্রোভাইড করা হয়। বাট নট এটা ব্যাড। খুবই কম্পিটিটিভ। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি। কম্পিটিটিভ, অনেক হাই প্রোফাইল না হলে দেওয়া হয় না, কারণ হচ্ছে যেহেতু অস্ট্রিয়া অলরেডি টিউশন ফিস নাই বাংলাদেশিদের জন্য। হুম সো হুম। বুঝতে পারছি। আচ্ছা, এখানে মেইন যে কনসার্ন যেটা আসে যে ডকুমেন্ট অ্যাটাস্টেশনের বিষয়টা, এটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা লং প্রসেস। আমাদের যেহেতু এম্বাসি নাই, অস্ট্রিয়ান এম্বাসি বাংলাদেশে হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটই হচ্ছে আমাদের অস্ট্রিয়ান কনসুলেট অফিস আছে। সো হুম আমাদের ফার্স্টে যেটা করতে হয়, একটা অ্যাপ্লিকেশনস এন্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটস। এটা হচ্ছে আমাদেরকে প্রথমে মাই গভর্নমেন্ট, এখন যেহেতু মাই গভর্নমেন্ট আছে, ওইখানে আপলোড করে এটাকে অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড করার পরে এটাকে আবার ম্যানুয়ালও করতে হবে। মানে আচ্ছা। শুধু অনলাইনটা হলে হবে না, অনলাইন করার পরে এটাকে যখন আপনি আবার মিনিস্ট্রিতে যাবে, দুইটা মিনিস্ট্রিতে যাওয়ার পরে ওখানে বলতে হবে যে আমি অস্ট্রিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, সো আমার ম্যানুয়াল সিল গুলো লাগবে, কোডটাও লাগবে, কারণ ওটা অনলাইন অ্যাপোস্টেল অ্যাকসেপ্ট করে না টোটালি। সো আচ্ছা, তখন এম্বাসি তাহলে অলরেডি জানে এখানে এটা। ওকে। আচ্ছা, শেষ করেন, আহ, তারপর আমি জিজ্ঞেস করবো। জি, অলরেডি এম্বাসি, আমাদের এম্বাসি গুলো জানে যে এই রিকোয়ারমেন্টস আছে। হুম তখন হুম। তোরা ম্যানুয়াল সিল গুলো দিয়ে দেয়, সমস্যা হয় না অস্ট্রিয়ান ইস্যুর জন্য। ওটা হওয়ার পরে এই ডকুমেন্টস প্লাস একটা অ্যাপ্লিকেশন করতে হবে অস্ট্রিয়ান কনসুলেট, ওইখানে যে জমা দিয়ে আসতে হবে। জমা দিলে টোটাল মনে হয় এখন 23,080 ইউরো করে, এটা ইউরো রেট অনুসারে পার ডকুমেন্টস 80 ইউরো করে। সো মোটামুটি 22,000 23,000 টাকার মতো লাগে। এটা ওকে। যখন অস্ট্রিয়ান কনসুলেটে জমা দিবে, দেওয়ার পরে ওরা অলমোস্ট আমাদের সময় 2 মাস নিছে, কারণ হচ্ছে অনেক বেশি অ্যাপ্লিকেন্ট ছিল। এখন 1 মাস 1.5 মাসের মতো সময় নেই, এই ডকুমেন্টসটা চলে যায় হচ্ছে ভিএফএস,
বাংলাদেশে যে বিএফএস আছে সেখানে। ওকে। বিএফএস থেকে ওরা হচ্ছে যখন ডকুমেন্টস পায়, পাওয়ার পরে আপনাকে কল করবে যে আপনি বিএফএস এ আসেন, আপনার মেইন পাসপোর্ট প্লাস আপনার পাসপোর্টের একটা কপি এটা নিয়ে আসার জন্য। যখন আপনি যাবেন বিএফএস এ, যাওয়ার পরে সেখানে 38,000 টাকার মতো লাগবে হাই একটা হাই, ইয়া। এত হ্যাঁ, দেখি টাকাই টাকা। ইয়া, আপনার 60,000 টাকার মতো যায় লিগালাইজেশনে শুধু, মানে অফার আচ্ছা। লেটারের আগে 60,000 টাকা। আপনি হুম। অফার লেটার পাবেন কিনা সেটা শিওর না, বাট আপনার অ্যামাউন্টটা এখানেই চলে যাবে। মানে এটা তো এরপরে পার্টিকুলারলি অ্যাপ্লিকেশন করার আগের আগের স্টেপ আর কি। আগের স্টেপ, হ্যাঁ। সো আচ্ছা। বিএফএস যখন আপনার টাকাটা নিবে, পেমেন্ট নেওয়ার পর আপনাকে স্লিপ দিবে, এর 1 মাস পরে আপনাকে একটা র্যান্ডম লোক কল দিবে বিএফএস হুম। এর। উনি বলবে যে আমি আসতে চাই কালকে আপনার বাসায় ভেরিফিকেশনের জন্য। সো এটা একটা হ্যাঁ, এইটা একটা রিকোয়ারমেন্টস অস্ট্রিয়ার ক্ষেত্রে, যেটার জন্য আমি হচ্ছে পিছিয়ে গেছিলাম। আমি ভাবছি এটার কোনো লজিক খুঁজে পাই না যে সে আমার বাসায় আসবে, মানে কেন, রিজনটা কি আমি বুঝি আচ্ছা। না কিছু। তো আপনার বিএফএস এর লোক আসে, সেটা হচ্ছে উনি আহ, সেটা আসার আগেই কল দিবে, আপনি টাইম টেবিল বলে দিলে ও অনুসারে আসবে। আপনি যদি তাকে বলেন যে আমি রিসিভ করবো, আপনি অ্যাড্রেস বলেন, সেক্ষেত্রেও সে রাজি না। সে আচ্ছা। তার অনুযায়ী আসবে আপনার বাসায়, আপনি আপনার বাসায় থাকবেন, দ্যাটস ইট। বুঝতে পারছি। ইয়াপ। এখন আপনাকে যেটা করতে হবে, পাশের 2-3 জন লোক অ্যারেঞ্জ করে রাখতে হবে আপনার বাসায় আশেপাশের। তারা হুম। স্টেটমেন্ট দিবে, হ্যাঁ আমি ওনাদেরকে চিনি, ওনারা এখানেই থাকে। এটা একটা ভেরিফিকেশনের পার্ট। সো ওকে। ওরা ওনাদের ছবিও তোলে, প্লাস আপনার বাবা মা আপনার ছবি তুলবে, প্লাস আপনার বাসা যেটা আছে সেটার হুম। ছবি তুলবে। এটা ভেরিফিকেশন করার জন্য যে আপনার এখানে বাসিন্দা বা আপনি এখানে থাকেন। আর এরপরে আপনার হচ্ছে ফাদার্স ইনকাম কিছু এইটা আপনি যাই বলেন ওটা কোনো কিছু আসে যায় না, তার প্রুফ দেখতে চায় না। জাস্ট বললেই হয় যে মান্থলি ইনকাম এরকম। সো আপনি একটা এরকম মান্থলি ইনকাম বলতে হবে যেটা হচ্ছে মোটামুটি মনে হয় যে আপনি খেয়ে আপনার ফ্যামিলির সবাই আহ, ভালোভাবে আছে, বা আপনার ও ভাই বোন ওরাও ভালোভাবে আছে, হুম। হুম। এরপরে যেটা এমন বলা যায়। ওটা হওয়ার পরে উনি হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট। এটার পরে যাবে হচ্ছে উনি এই সার্টিফিকেট নিয়ে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েট, ওই ইউনিভার্সিটিতে যাবে। যাওয়ার পরে আচ্ছা। ইউনিভার্সিটিতে গিয়ে আপনার ব্যাপারে প্লাস আপনার যে সার্টিফিকেটস গুলো আছে এগুলো তারা ভেরিফাইড করার পরে ওরা চলে যায়। যাওয়ার পরে একটা রিপোর্ট লেখে ওনারা, ওই রিপোর্ট হুম। সহ সার্টিফিকেট সহ সবগুলাই দিল্লিতে পাঠায় দেয়, যে অস্ট্রিয়ান এম্বাসি আছে সেখানে। ওইখান থেকে লিগালাইজড হয়ে সিল হয়ে আস্তে আস্তে অলমোস্ট 2 মাস। মানে এই প্রসেসটা এখন, আগে আমাদের সময় 8 মাস 7 মাস লেগে গেছে, এখন সেটা 5 মাস অ্যারাউন্ড এরকম লাগে, হুম। বা তার চার মানে মাস বিষয় হচ্ছে কেউ যদি অস্ট্রিয়াতে যাইতে চায়, বেটার লেটস সে অস্ট্রিয়ার অ্যাপ্লিকেশন ফর এক্সাম্পল জানুয়ারিতে শুরু হবে, তার উচিত হবে যে এই বছর মে জুন থেকে প্রসিজার স্টার্ট করা, ইয়া। রাইট? হুম। আমরা 1.5 বছর আগে থেকে শুরু করছিলাম, মানে আচ্ছা। ইটস লাইক আমরা অক্টোবরে, আমি আহ 22 অক্টোবরে শুরু করছি। আহ মানে এই প্রসেসটা আমার টানতে টানতে 25 মার্চ আমি ধরতে পারছি ইনটেক। আচ্ছা। যাই হোক, ফাইনালাইজ এন্ড দেন করছেন, এটাই অনেক। ইয়া। আচ্ছা, আর ব্যাচেলরের কি অবস্থা আসলে? বাংলাদেশ থেকে ব্যাচেলরে যাওয়া যায় কিনা অস্ট্রিয়াতে? ওকে, ব্যাচেলার্সে যাওয়া যায়, বাট টু বি ফানি থিং ইজ যে অস্ট্রিয়াতে ব্যাচেলার যারা করতেছে তারা বাংলাদেশ থেকে ব্যাচেলার্স কমপ্লিটেড। বুঝতে পারছি। অ্যান্ড এটার মেইন রিজন হচ্ছে আপনাকে আহ, যদি এখানে সায়েন্স সাবজেক্ট হয় তাহলে আপনাকে ব্যাচেলার এইচএসসি তে এসএসসি তে সায়েন্স হইতে হবে, প্লাস হুম। 2 বছরের যে প্রোগ্রাম আপনাকে বাংলাদেশে ব্যাচেলার্স করতে হবে, তাহলে আচ্ছা। আপনি এলিজিবল এখানে ব্যাচেলার্স করার জন্য। বাট অনেক কম ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ব্যাচেলার ইংলিশে পড়ায়। হুম। সো এটা একটা ড্রব্যাক। আমার ইউনিভার্সিটি আছে 3টার মতো সাবজেক্ট, এআই, হুম। হুম। আর হচ্ছে বিজনেস ট্রান্সফর্ম এরকম একটা সাবজেক্ট আছে, আর একটা সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্ট আছে। এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে ব্যাচেলার্স অ্যাকসেপ্ট করে, বাট ইউনিভার্সিটি অফ ভিয়েনা এগুলা সব জার্মান ল্যাঙ্গুয়েজ। হুম। সো টিইউ ভিয়েনা এগুলা জার্মান, গ্রাজেও জার্মান, ক্লাগেন ফুড আছে, ওইটা হচ্ছে ব্যাচেলার্স অ্যাকসেপ্টেড, বাট এটা অনেক দূরে ফ্রম। সো ওইখানে জবের অপরচুনিটিস তো খুবই খারাপ, মানে। হ্যাঁ, জবের ব্যাপারে আর বা পরে। ব্যাচেলরের ক্ষেত্রেও কি সেম, যে আপনার এই যে টিউশন ফি ওয়েবড?
ইয়া, ব্যাচেলার্স এর ক্ষেত্রেও আপনার টিউশন ফিস নাই, হুম বাট রিকোয়ারমেন্টস সেম। আপনাকে যে 2 বছরের আপনি ব্যাচেলার্স করবেন সেটা তো 80% মার্কস প্লাস 3.5 অ্যাবভ সিজিপিএ লাগবে। অ্যান্ড হচ্ছে এইচএসসি তো 80% মার্কস। আর হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইলে সায়েন্স, যদি সায়েন্সের সাবজেক্ট অ্যাপ্লাই করে। আর ব্যাচেলার্স বিবিএ রিলেটেড হইলে তো বিজনেস রিলেটেড লাগবে। আইএলটিএস এখানে যেটা আমার ইউনিভার্সিটি, সেটা হচ্ছে 6.5, ইভেন নট লেস দেন 6.5। ও, এটাই রিকোয়ারমেন্টস। হাই মানে রিকোয়ারমেন্ট। ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, সবগুলাতে 6.5 লাগবে। অ্যান্ড ওভারঅল তো তাহলে বেড়েই যায় আর কি। আর এদের রেসিডেন্স পারমিট প্রসিজারটা কেমন, লাইক ভিএফএস তো মনে হয় বাংলাদেশ থেকে ফেস করেন, রাইট? নাকি ইন্ডিয়াতে যেতে হয়? ভিএফএস ফেস করা লাগে না। এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন, করার পরে আপনাকে ইন্ডিয়াতে যে সব ডকুমেন্টস সাবমিট করতে হবে ইন্ডিয়ান হুম। এম্বাসিতে। ওকে। সো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যখন আপনি অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পরে অফার লেটার প্লাস আপনার পাসপোর্ট, এগুলো দিয়ে এম্বাসিকে মেল করবেন। মেল হুম হুম করার পরে তারা আপনাকে একটা ডেট দিবে, যে এই ডেটে ফর্ম সহ একটা মেইলে আপনাকে ওরা ফিডব্যাক দিবে যে এই ফর্মটা সহ আর কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস দিয়ে সবকিছু দিয়ে আপনাকে মেল করবে যে এইগুলো সহ তুমি এই ডেটে হুম, সাবমিট করো। বুঝতে পারছি। এখানে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা কেমন আসলে? ব্যাংক স্টেটমেন্ট ফ্লেক্সিবল খুবই। মানে কেমন? আপনাকে হচ্ছে আহ 18 লাখের মতো বাংলাদেশি টাকা যদি হয় এনাফ। সেই ক্ষেত্রে আমরা যখন আসছি তখন হচ্ছে আপনার বাবার কোনো ইনকামের কোনো কিছু দেখাইতে হইতো না। কোনো জাস্ট ডকুমেন্টস দরকার নেই। ব্যাংকে টাকা থাকলেই জাস্ট হচ্ছে, ব্যাংকে রাইট? টাকা থাকলেই হয়েছে। হুম। ওকে। আপনি লিভিং কস্টটা দেখাইলেই হয়। তখনও অ্যাকচুয়ালি কোনো ইন্টারভিউ হয় নাই, কিছু হয় নাই। আপনি এম্বাসিতে যাওয়ার পর জাস্ট ডকুমেন্টস দেওয়া, ওরা ডকুমেন্টস কালেক্ট করা, কারণ এম্বাসি আপনাকে ভিসা ইস্যু করে না। এম্বাসির কোনো কাজই থাকে না। এই ডকুমেন্টস গুলো এম্বাসি ডিরেক্টলি হচ্ছে এখানে যে ম্যাজিস্ট্রেট অফিস গুলো আছে ওদের কাছে ফরওয়ার্ড এখানে করে। পাঠায় দেয়। হ্যাঁ, এখানে আপনার কন্ট্যাক্ট পেপার ওয়াইজ ওরা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ম্যাজিস্ট্রেট আছে সেখানে পাঠায়। তারা অ্যাপ্রুভাল দেয়। এম্বাসি আবার ওই অ্যাপ্রুভালটাকে আবার মেল করে আপনাকে পাঠায়। হুম। এটা হচ্ছে এম্বাসির কাজ। আচ্ছা। তো এখানে যদি আপনি 18 লাখ টাকা দেখান, তার মানে এরা কি হচ্ছে আপনাকে ওই স্টাডি পারমিট অতদিনের রেসিডেন্স পারমিট গ্রান্ট করবে? না, এখানে অস্ট্রিয়াতে 1 বছর। মানে আপনি যেভাবে হোক, এই যে আমরাও এখানে আছি, আমার তো সেকেন্ড ইয়ার রানিং। সো এখানে আপনাকে পরের বছরও আমাদের এই যে ভিসা পারমিটের ক্ষেত্রে জব আছে। এরপরেও দেখা গেছে যে আমাকে 5,000 ইউরোর মতো দেখাইতে হয়েছে। হুম, বুঝতে পারছি। আগেও ফিনল্যান্ডেও এরকম ছিল, বাট আমি যখন যাই 2022-এ, ওইবার থেকে নতুন রুলস করছে ওরা যে 1 বছরের লিভিং কস্ট দেখাইলে আমার স্টাডি ডিউরেশন যতদিনের ততদিনের পারমিট দিবে, এরকম আর কি। হুম। সো আচ্ছা, এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে এদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কেমন আসলে অস্ট্রিয়াতে? কারণ আমি যখন অস্ট্রিয়াতে যাই, আমি একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, গেলে ওইখানে কেউ আসলে ইংলিশে কথা বলে না, জাস্ট ওইখানকার ম্যানেজার যে সে হচ্ছে ইংলিশে কথা বলে। তো পরে সে আমার এসে বলছে যে নো, নো ইংলিশ হিয়ার। পরে আমি কাছাকাছি থাকতাম, 1 সপ্তাহ মতো ছিলাম, এই জন্য আমি কি খাবো এটা ছবি তুলে নিয়ে আসছিলাম, ঠিক আছে, নিয়ে এসে পরে হচ্ছে যে কয়বার ওইখানে গেছি খাইতে, ওদের খাবারটা ভালো ছিল এই জন্য আর কি আমি ওদেরকে ছবি দেখাইছি যে আমার এটা দিতে হবে। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি। হুম আহ এখানে তারা বেসিকলি ইয়াং যারা আছে, তারা মোটামুটি ইংলিশ ভালোই পারে। আর হচ্ছে যারা একটু এইজড, তারাও ইংলিশ জানে, বাট বলতে তারা চাই না। তাদের ট্রেডিশন ধরে রাখতে চায়। হ্যাঁ, মানে কাইন্ড অফ কেন সে বলবে ইংলিশ, তার তো জার্মান দরকার নেই। মেন্টালিটি। ইয়া, সেম। সো এখানে তারা জার্মানটাই প্রেফার করে। আপনি যদি যে কোনো হোক, বাট যারা ইয়াং এনার্জেটিক, যারা এখনকার ছেলে পেলে, দে লাভ ইট। ওরা খুব উইলিংলি ইংলিশ বলে। সো এখানে ব্যারিয়ারটা অনেক বেশি। আমার কাছে মনে হয়েছে যে আপনি জার্মান না জানলে চলাফেরা করাটা খুবই টাফ। এদিক দিয়ে অবশ্য আমার কাছে ফিনল্যান্ড অনেক ফ্লেক্সিবল মনে হয়েছে, কারণ মোটামুটি ইংলিশ দিয়ে মানে এভরিডে লাইফ লিড করা যায়, প্লাস যে কোনো জায়গাতে গেলে সবাই কম বেশি ইংলিশ বলে। বাট হুম। কিছু আমি ওরকম আসলে সিচুয়েশন ফেস করি নাই যেখানে ফিনিশ জানতেই হবে। এনিওয়ে, সো এখানে আসলে পার্ট টাইমের কি অবস্থা, কারণ অবভিয়াসলি এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ইয়াপ। পার্ট টাইম বেসিকলি এখানে যারা অন্যান্য সিটিতে আছে, 90% স্টুডেন্ট ওয়ার্কিং ইন ভিয়েনা। হুম হুম
আপনি ভিয়েনা ছাড়া অন্য কোনো অপরচুনিটিস নাই। লিনজে কিছু আছে অপরচুনিটিস, একদম কম। বাট সেকেন্ড লার্জেস্ট সিটি হুইচ ইজ কল্ড গ্রাজ, হুম হুম। এটা কিন্তু মানে অস্ট্রিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি, বাট লেস জব। মানে লিনজে তাও উম, মানে পোলাপান জব পায়, বাট গ্রাজ সিটিতে কেউই জব পায় না। এন্ড এটা ভিয়েনা থেকে 2 ঘন্টা যাতায়াত। ট্রেন জার্নি। সো হ্যাঁ, সো গ্রাজের সবাই ভিয়েনাতে থাকে। মানে আমার যারা আছে পরিচিত, যারা ভাই ব্রাদার থেকে শুরু করে যে কোনো কেউ, সবাই ভিয়েনা এসে জব করে। কারণ হচ্ছে ভিয়েনাতে জবের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, এখানে টুরিস্ট অনেক বেশি, হুম, এখানে অবভিয়াসলি। রেস্টুরেন্টে এগুলো অনেক বেশি ভালোই। সো দেখা গেছে যে এখানে জবের অপরচুনিটিস খুবই ভালো। ওকে, মানে এখানে আমি জানতে চাচ্ছিলাম লাইক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আমি যদি ফিনল্যান্ডের কথাই বলি, যে যাওয়ার পরে দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস রাইট নাও যে ওদের বসে থাকা লাগতেছে, যে পার্ট টাইম জব পাচ্ছে না। সো অস্ট্রিয়াতে কি এরকম কিনা? অস্ট্রিয়াতে আহ এরকম অন্যান্য সিটিতে বসে থাকে। ভিয়েনাতেও এখন রাইট না, যেহেতু আমরা যখন আসছি তখন অলমোস্ট 400-500 পোলাপাইন আসছে একসাথে, আচ্ছা। বাল্ক কোয়ান্টিটি, যেটা পসিবল। এই জন্যই রিকোয়ারমেন্টস গুলো চেঞ্জ করে দিছে এখানে। তো এখানে জবের এখন মোটামুটি 3-4 মাস বসে থাকতে হয়। কারণ হচ্ছে যারা উইন্টারের আগে আসে, উইন্টারে কোনো জব থাকে না, আহ কেউ জব করতে পারে না। হুম হুম। যা অ্যাভেলেবেল হয় এই যে এই টাইমটা, হ্যাঁ, এখন যে রাইট। সামার টাইমটা, এটাতে অনেক বেশি টুরিস্ট আছে। সো জবের অপরচুনিটি এই টাইমটাতে সবাই জবে ঢুকে যায়। সো উইন্টারের ওই টাইমটা 3-4 মাস দেখা গেছে যে কেউ অক্টোবরে আসছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বসে আছে। বাট ফেব্রুয়ারির পরে ওই যে 1-2 মাসের আগে নিয়ে নেয় সবাই, যাতে হুম করে হুম। সে সবকিছু কাজগুলো হাতে নিয়ে নিতে পারে বা বুঝে ফেলে। তো তখন পেয়ে যায়। আর এখানে বসে থাকতে হয় না, কেউ জবলেস নাই। যারাই আছে তারা কিছুটা ড্রব্যাক আছে নিজেদের, নিজেদের হুম। পারফরমেন্স, নিজেদের হয়তোবা তাকে নিছে, সে ট্রায়ালে ভালো করতে পারেনি, তাকে করে হুম, দিছে। বুঝতে সো পারছি। এখানে তো একই, তো আপনি রেস্টুরেন্ট গুলাতে ওরা ইংলিশ খুব কম বলে। হ্যাঁ, এর রাইট। উপরে তার সাথে তাকে জব করাবে এখানে ডিশ ওয়াশিং, এই জব গুলোই মানে এখানে ওয়্যার হাউসের যে জব এগুলা কিন্তু নাই। মানে যার মানে যেরকম অ্যামাজন এগুলাতে কাজ করে, ডেলিভারি এগুলাতে কাজ করে না, এখানে শুধু ফুড ডেলিভারির অপশন নাই। এখানে শুধু আপনি কিচেনের ডিশ ওয়াশিং এর কাজ করতে পারবে স্টুডেন্টরা। আচ্ছা, ফুড আর ডেলিভারির ম্যাকডোনাল্ডস অপশন নাই মানে কি? ওই যে ফুডোরা বা বোল্ট যেগুলো, এগুলা কি ওইখানে নাই? এগুলা আছে, কিন্তু কি এগুলা স্টুডেন্টদের জন্য এলাও না। আচ্ছা, আই সি। বাট সো ওভারঅল বিষয় হচ্ছে যে মানে যদি পার্ট টাইম জবের কথা চিন্তা করি, অ্যাটলিস্ট মোরালেস বেটার, রাইট? ইয়া, বেটার, বেটার বিকজ অন্যান্য কান্ট্রি যেরকম ফিনল্যান্ডে তো জবলেস, হুম আমার হুম। অনেক ছোট ভাই আছে, সো আমি জানি। তারপর হচ্ছে অন্যান্য কান্ট্রি যেরকম আশেপাশে যারা আছে তাদের থেকে হ্যাঁ। বেটার এইটা, যে এখানে মোটামুটি আপনি যে অ্যামাউন্টটা পাবেন, এখানে 890 ইউরো বা 900 ইউরো মাসে, উইকলি 20 আওয়ার্স পারমিশন। সো আপনি 3 দিন ডিউটি করলেও আপনার চলে যাচ্ছে 900 ইউরোতে, আপনি এখানে উম, খুব ভালো চলে যায়। সো বেটার। বুঝতে পারছি। আর একটা বিষয় যে এখানে আসলে আপনার ফ্যামিলি নিয়ে যাওয়া বা পিআর এর যে বিষয়টা, অবভিয়াসলি মানে পার্টিকুলারলি যারা ফ্যামিলি নিয়ে মুভ করতে চায় তাদের জন্য এটা ফ্রেন্ডলি কিনা? বেসিকলি ফ্যামিলি নিয়ে আসাটা এখানে ফ্রেন্ডলি না। হুম হুম। এটা আগে ছিল, 1.5 ইয়ার আগে এখানে স্পাউস নিয়ে আসলে স্পাউস জব করতে পারতো। বাট এখন ভিয়েনাতে স্পাউসদের জবের পারমিশন নাই। ওকে। সো এটা একটা বড় ড্রব্যাক যে ভিয়েনাতে নাই, বাট অন্যান্য সিটিতে আছে, বাট অন্যান্য সিটিতে জব নাই, হুম স্টুডেন্টরাই জব পায় না। সো স্পাউসের জব তো দূরে। বাট যারা হচ্ছে স্পাউস ওয়াইফ, বাট হুম। ছেলে হচ্ছে স্পাউস, এরকম হইলে আসাটা গুড। কারণ হচ্ছে ছেলে এখানে অনেক জব করতে পারে, যেরকম মানে এটা আহ, অন্য সিটিতে যে পারমিশন নিয়ে অন্য সিটিতে জব করে রেগুলার চলে আসা, মানে হুম। যেহেতু ট্রান্সপোর্টেশন ওয়ার্ল্ড এর বেস্ট, সো হ্যাঁ, ওইখানে। ইজিলি যাওয়া আসা করা যায় এই জন্য। আচ্ছা, ট্রান্সপোর্টেশন ওয়ার্ল্ডের বেস্ট এটা নিয়ে আমার আর্গুমেন্ট আছে, কারণ ফিনল্যান্ডের ট্রান্সপোর্টেশনও কিন্তু খুবই চমৎকার। ইয়া, বাট অনলাইনের এটা আর কি, যাই হোক। না, আসলে এখানে যে আমার ট্রান্সপোর্টেশনটা সবচেয়ে যদি বেশি ভালো লেগে থাকে, এই ট্রান্সপোর্টেশন জিনিসটা আমার বেশি ভালো লাগছে। হুম। তো এখানে ফ্যামিলি নিয়ে যাইতে হলে এরকম কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে স্পাউসের জার্মান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে বা মেইন অ্যাপ্লিকেন্ট যাওয়ার এতদিন পরে যাইতে হবে, এরকম কোনো কিছু আছে কিনা?
না, আমরা যখন আসছি তখন হচ্ছে একসাথে আসা যেত। হুম বাট যেহেতু বাল্ক কোয়ান্টিটির অ্যাপ্লিকেশন পড়ে গেছে, এরপরে ওরা এখন রুলস করছে যেটা আগে মেইন অ্যাপ্লিকেন্ট যাবে, যাওয়ার 1-2 মাসের মধ্যেও স্পাউস সব প্রসেস করে ফেলতে পারলে স্পাউসও চলে যেতে পারবে। এক্ষেত্রে ফ্লেক্সিবল আছে যে স্পাউসদের পারমিশনে সহজ, বেবি সহ স্পাউস সহ আসা যায়। বাট এখানে বাসা পাওয়াটা খুবই টাফ। আমার মনে হয় যে আহ, জার্মান অস্ট্রিয়ার মেইন ড্রব্যাকটা যদি কিছু হয়, সেটা হচ্ছে হাউজিং হুম। ক্রাইসিস। এটার ফলে আমার কাছে মনে হয়েছে রাইট নাও ইউরোপিয়ান অলমোস্ট অনেক কান্ট্রিতে এই প্রবলেম, কারণ রিসেন্টলি আসলে অনেক স্টুডেন্ট পার্টিকুলারলি ফ্যামিলি নিয়ে মুভ করাতে দেখা গেছে যে বাসার শর্টেজটা শুরু হয়ে গেছে। হুম। তো এখানে আপনি বলছিলেন যে মেইন অ্যাপ্লিকেন্টের জন্য অ্যারাউন্ড 18 লাখ বিডিটি দেখানো লাগে, সেক্ষেত্রে স্পাউস বা বেবি এদেরকে নিলে তখন এডিশনাল কেমন দেখানো লাগে? স্পাউসেরও সেম খরচ হুম অ্যাজ লাইক ই। আর এমনি বেবিদের হচ্ছে 7,000-8,000 ইউরো হইলে হয়ে যায়। ওকে। সো এখানে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাই, রাইট? না, কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস নাই, যেরকম জার্মানের হুম ল্যাঙ্গুয়েজ হুম রিকোয়ারমেন্টস লাগে স্পাউসদের ক্ষেত্রে। বাট এখানে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস লাগে না। আর কোনো ধরনের এডুকেশন ওই রিকোয়ারমেন্টস গুলো নাই আর কি। বুঝতে পারছি। আর এখানে পিয়ার পসিবিলিটি কেমন? আহ এটাই ব্যাড লাক যে আমরা যখন আসছি তখন শুনে আসছি, বা আমরা দেখছি অনলাইনে যে হুম 5 বছরে পিয়ার দেয়। বাট নাও এটা রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে, একে 10 বছর হুম আপনাকে স্টে করতে হবে দেন পিয়ার। বাট আপনাকে অবশ্যই এই 10 বছরে আপনার মাস্টার্স কাউন্ট হবে হচ্ছে হাফ ইয়ার। হুম হুম মানে 2 বছরে যদি আপনি মাস্টার্স করেন তো সেটাও 1 বছর। এরপরে আপনাকে জব সার্চিং ভিসা 1 বছর দেয়। সো আপনি যদি জব পেয়ে যান, এরপরে স্টে করার পরে 9 বছর স্টে করলেন, এরপরে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হুম, সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ B2 লাগবে আর কি। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তো এটা একটা লং প্রসিজার, রাইট? ইয়া। সো পার্টিকুলারলি পড়াশোনা শেষ করার পর এখানে আপনি অনলি 1 বছর স্টে করার সুযোগ পাবেন, তাই তো? হুম। হুম। এটাও তো একটা ঝামেলা। কা- অবশ্য জব থাকলে তো মনে হয় প্রবলেম হওয়ার কথা না, যে আপনি যদি কারেন্ট জবে থাকেন ওটাতে কি এক্সটেন্ড করা পসিবল কিনা। না, ব্যাড লাক এটাই, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টে আপনাকে জব সার্চিং হইতে হবে। ওই সাবজেক্টে আপনি যদি জব পান, সেক্ষেত্রে আপনি এক্সটেন্ড করতে পারবেন। আদারওয়াইজ পসিবল না। যেরকম ফিনল্যান্ডে আমরা জানি যে আপনি যে কোনো জব যে হইলেই কোনো কিছু হইলে সমস্যা নাই। পসিবল, হ্যাঁ। হ্যাঁ, বাট এখানে এই পসিবিলিটিস নাই। এখন আসলে আমার কাছে সবকিছু বিবেচনায় মনে হচ্ছে ফিনল্যান্ডে যদি জব অপরচুনিটিটা একটু ভালো থাকতো তাহলে স্টিল ফিনল্যান্ড হচ্ছে বেস্ট অপশন। এটাকে এটাকে ব্রেক করতে পারতো না। আমিও জানি, না, আমি ফিনল্যান্ডে আমার নিজেরও ইচ্ছা ছিল। সো আমার জানা আছে এই বিষয়টা যে অ্যাকচুয়ালি ফিনল্যান্ড বেস্ট হইতো। বাট জবের একটু যেই আনস্টেবল জিনিসটা আসছে, এটা কোন ভাবে সলভ হবে জানি না, বাট এটা হইলে। সলভ হওয়া কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল মনে হয়, কারণ আমি যখন 2022-এ গেছি তো আমার ওই সময় দেখছি যে আমি বা আমার পরিচিত যাদেরকেই দেখছি তারা সবাই কম বেশি জব পেয়ে গেছে, মানে যাওয়ার 1 2 3 মাসের মধ্যে, কারণ ওই সময় মোটামুটি ছিল। বাট এরপরে 2023 24 25-এ হুট করে এত বেশি মানুষ গেছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম যে 2025-এ ওরা অ্যারাউন্ড 70,000 রেসিডেন্স পারমিট প্রসিড করছে। এর মধ্যে মনে হয় 20 or 25,000 মতো ছিল স্টুডেন্ট, বাকিরা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। তো সব মিলায়ে এখন এরকম করে যদি যাইতেই থাকে এদের ইকোনমি একদিক থেকে ছোট, আর এটা লিটারালি স্যাচুরেটেড হয়ে গেছে। হুম, এইটা আমি একটা পয়েন্ট বলি এখানে। দ্য রিজন ইজ কেন অস্ট্রিয়ার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে। অস্ট্রিয়াতে আইএলটিএস লাগতো না, এমওআই দিয়ে আসতে পারতো, যে কোনো ইউনিভার্সিটি পোলাপাইন আসতে পারতো, যে কেউ আসতে পারতো। কোনো ইন্টারভিউ ছিল না, কথা না বলতে পারলো সমস্যা নাই, ইংলিশ পারে না এরাও আসছে। আমি ছোট করে বলতেছি না, বাট না না, বুঝতে লিটারেলি পারছি। সব এই যে লোক আসছে, তারা ইংলিশে একটা ওয়ার্ডও তাদের বের হয় না, তারাও আসছে এখানে। যে কথা বলতে পারে না এম্বাসিতে, আমরা এখানে জানি এরকম। বাট যখন দেখছে যে এটা একটা খুবই খারাপ দিক। হ্যালো। সরি। সরি। ওকে। হ্যাঁ।
সো অস্ট্রিয়ার একটা ভালো দিক হচ্ছে তারা হচ্ছে এইগুলাকে খুব বেশি গণনার ভিতরে রাখে, তাদের পপুলেশনটা কেমন বাড়তেছে কি হচ্ছে এই জিনিসটা তারা রাখার ট্রাই করে, কারণ তাদের ইকোনমি বা এই জবের এইগুলা যাতে ঝামেলা না হয়। সো ওই টাইমটাতে আমরা যখন বললাম যে অলমোস্ট 400-500 স্টুডেন্ট চলে আসছি আমরা, দ্যাট টাইমস এত অ্যাপ্লিকেন্ট পড়তো, এত অ্যাপ্লিকেশনস, এত কিছু। ইউনিভার্সিটি যেটা করলো একটা রুলস রেগুলেশন নিয়ে আসলো যে সেকশন 1 ইউনিভার্সিটি, সেকশন 2 ইউনিভার্সিটি। হুম, আগে কিন্তু ছিল না, তারা বুঝতে ডিভাইড করে পারছি। দিল। তখন দেখলো যে সেকশন 1 দিয়ে 2 দিয়েও তারা পারতেছে না, তখন তারা সিজিপিএ বাড়াইলো, আইএলটিএস এর রিকোয়ারমেন্টস বাড়াইলো। এখন এখন তো আরো রুলস চেঞ্জ হচ্ছে, আরো হুম, বেশি হুম। রুলস চেঞ্জ হচ্ছে, মানে যাতে করে এত বেশি না আসুক, যাতে করে এইটা একটা ফিল্টার খারাপ হয়ে যায় পরিবেশ কিছু তৈরি একটা। হবে। হ্যাঁ। রাইট, ফিনল্যান্ডেও সেম কাহিনী, মানে ওরা আসলে ইউনিভার্সিটির রুলস কোনো কিছু চেঞ্জ করতেছে না, বাট স্কলারশিপের অ্যামাউন্ট কমাই দিচ্ছে, টিউশন ফি বাড়াচ্ছে, প্লাস এই ফ্যামিলি মেম্বার্সদের উপরে এরা নতুন নতুন রুলস নিয়ে আসতেছে যেন এখন শুধুমাত্র স্টুডেন্টই যাইতে পারে এমন অবস্থা। মানে তাদের আলটিমেট হুম। প্ল্যান হচ্ছে যে যত বেশি কমানো যায় আর কি। ইভেন আমি হ্যাঁ, রিসেন্টলি ওইটাই। দেখছি সুইডেনেও এরকম একটা চেঞ্জ আসছে মনে হয়, আমি ডিটেলস পড়ি নাই। হ্যাঁ, সুইডেনও সেম হচ্ছে। উম, হুম, বুঝতে পারছি। আচ্ছা, আমি তো ফ্রি জুম ইউজ করতেছি, আমার 7 মিনিটস আছে, সো আমি আর 2-3টা প্রশ্ন করবো আপনাকে। ওইখানে আসলে লিভিং কস্ট কেমন? লিভিং কস্ট খুবই কম। যেরকম এখানে যদি শেয়ার্ড অ্যাপার্টমেন্ট হয়, আপনি যদি এক রুমে দুইজন এরকম স্টুডেন্টরা মিলে থাকে, এখানে বেশিরভাগই, সো 250 ইউরোর মতো হয়ে যায়। আর হচ্ছে খাবার দাবার আপনার সবাই মিলে খায়, তো সো মোটামুটি 70 ইউরো, 80 ইউরো। হুম, হুম, আর টিকিটের খরচ আছে এখানে। যদি ভিয়েনার খরচ টিকিট নেওয়া হয় সেক্ষেত্রে 40 ইউরো। আর যদি হোল অস্ট্রিয়া হয় সেক্ষেত্রে 118 ইউরো। সো ভিয়েনাতে যারা আছে তারা ভিয়েনারটাই বেশিরভাগ কাটে, 40 ইউরো ওদের হয়ে যায়। আর তো মোটামুটি আমি যদি হিসাব করি 400-র মধ্যে আপনি আপনার লিভিং সবকিছু 400-র ভিতরে প্যাক করতে, 500 যদি হয় আপনার হাতে 400 ইউরো মাসে থেকে যাবে যদি রেগুলার পড়াশোনা করে। হুম, তো হুম, এখানে বেশি বুঝতে পারছি। ডিউটি করে বেশিরভাগই, দেখা গেছে যে হ্যাঁ, পার্ট একটা টাইমের বাইরেও প্রেশার তো বেশি করা থাকেই। হয়। হুম। সো তাইলে তো ওদের ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, এদের কমই আছে অবশ্য। ফিনল্যান্ডেও সেম ছিল, ফিনল্যান্ডে আবার ওদের মানে জোন ছিল, এবিসিডি জোন, তো জোন যত বাড়ানো হয়তো খরচ তত বাড়তো। বাট স্টুডেন্ট হিসাবে 40 ইউরো, 50 ইউরোর মধ্যে হয়ে যেত, কিন্তু আবার স্টুডেন্ট না থাকা অবস্থায় তখন অনেক বেশি, অ্যারাউন্ড 80 ইউরো হেলসিঙ্কির মধ্যেই। বাট ওদের আবার পুরা ফিনল্যান্ডে এরকম কোনো কাভারেজ ছিল না, এই আর কি। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন পিরিয়ডটা আসলে কখন থাকে, মানে সব ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম নাকি ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে? সব ইউনিভার্সিটি একদম সেম, মোটামুটি একদম কাছাকাছি থাকে। মার্চ ইনটেক আছে আর হচ্ছে অক্টোবর ইনটেক আছে, সবগুলোতেই সেম। সব সাবজেক্টই অ্যাভেলেবেল থাকে, সব সাবজেক্টেরই মার্চেও থাকে, উইন্টারও থাকে। সো মার্চের অ্যাপ্লিকেশনস গুলো বেসিক্যালি জানুয়ারি ফেব্রুয়ারিতেই ওপেন হয়ে যায়। আর উইন্টারের গুলা এপ্রিল মে জুন এরকম থাকে আর কি। যেহেতু লিগালাইজেশনের একটা প্রসেস থাকে, সো লিগালাইজেশন ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করলে যদি সব রিকোয়ারমেন্টস ওকে থাকে, উইদিন 2 মান্থ এর ভিতর অফার লেটার ইস্যু করে দেয় আর কি। আচ্ছা। আর এখানে তো মনে হয় ওদের ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির ওয়েবসাইট ইউজ করে অ্যাপ্লিকেশন সাবমিট করা লাগে, রাইট? ইয়া, হুম। প্রত্যেকটা কোনো সেন্ট্রাল পোর্টাল নাই যেরকম অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নে আছে। এখানে রাইট। শুধু হচ্ছে ওই ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। হুম, বুঝতে পারছি। এদের অ্যাপ্লিকেশন ফি কেমন? অ্যাপ্লিকেশনস ফি বেসিকলি নাই। ওয়াও, অবশ্যই এটা লিটল বিট অ্যাডভান্টেজ, যেহেতু ওইদিকে আসলে ডকুমেন্ট লেগালাইজেশনে তো প্রায় 60-70 থাউজেন্ড চলে আছে, সো অ্যাপ্লিকেশন ফি নাই, হুম। এটা একটা পজিটিভ দিক আসলে। হুম। এন্ড লাস্ট কোশ্চেন, কারণ অলমোস্ট আমার যা যা জানার দরকার আমি জানছি। সো যারা ফিনল্যান্ডে যাইতে চাই, সরি, অস্ট্রিয়াতে যাইতে চাই, এদের জন্য আপনার অ্যাডভাইস কি হবে? যারা অস্ট্রিয়াতে যাইতে চায় তাদের জন্য অ্যাডভাইস হবে যে আহ, আপনার হাতে যেহেতু 1 বছর 1.5 বছরের মতো সময় থাকবে, অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা দেশ থেকেই শিখে আসা। যদি অ্যাটলিস্ট A2ও শিখে আসে, এখানে আসার সাথে সাথে উইদিন 2 মান্থের ভিতর বা 1 মাসের ভিতরে জব পেয়ে, আর হচ্ছে মেন্টালি প্রিপেয়ার এসে অর্জবই করতে হবে। আর ক্যারিয়ার গ্রোথটা একটু এখানে অ্যাভেলেবেল কম। টেক যেইগুলো আছে সেগুলা মোটামুটি আছে।
আইটি রিলেটেড সাবজেক্ট গুলো, টেক রিলেটেড সাবজেক্ট গুলো কিছুটা আছে, বাট অন্য ডিপার্টমেন্টে খুবই বাজে অবস্থা, এখানে কোনো জবই অত নাই। আর হচ্ছে উম বলবো যে প্রথম থেকেই প্রিপারেশন নেওয়া, আইএলটিএস একটা ভালো স্কোর রাখা, অবশ্যই সিজিপিএ ভালো থাকতে হবে, তাহলে হচ্ছে আহ আসতে পারে। আহ আর ওভারঅল ওকে, মানে আমি মনে করি যে অন্য ইউরোপিয়ান ইউনিয়ন অনুসারে অন্যান্য জায়গার যে অবস্থা, এটার অনুসারে অস্ট্রিয়া খুবই ভালো পজিশন আছে। কারণ আফটার অল আপনাকে টিউশন ফি দিতে হচ্ছে না, প্লাস আপনি এখানে জবও পাচ্ছেন, আপনার লিভিং কস্টও কম, আপনি মেন্টাল যেই প্রেশারটা নিতে হয় না, এখানে আসলে আপনি রিল্যাক্স থাকতে পারেন। কারণ আবার আপনাকে ওই জব করার সময় যত ট্যাক্স দিবেন সেটা আপনি রিটার্ন পাবেন বছর শেষে। সো অনেক মানে ভালো অ্যাডভান্টেজ আছে। রাইট, আমি এটা টোটালি এগ্রি। কারণ পার্টিকুলারলি আমার কাছে মনে হয়েছে যে জব মোরলেস থাক বা না থাক, অবভিয়াসলি কিছু না কিছু তো হবেই, বাট টিউশন ফি এর বার্ডেনটা যদি একেবারেই চলে যায় তখন দেখা যায় অনেক বেশি রিল্যাক্স থাকা যায় যে হুম বছর শেষে আমাকে অ্যামাউন্টের টিউশন ফি দিতে হচ্ছে না। সো সেই হিসাবে আসলে অস্ট্রিয়া বেটার একটা অপরচুনিটি। কারণ হুম ওইখান থেকে একটা ডিগ্রি নিলে তখন দেখা যাবে যে অন্য জায়গায় ভালো কোনো ইউনিভার্সিটিতে, যেটা ইভেন ইউএসএ বা ইউরোপের অন্যান্য যে কোনো জায়গাতে মুভ করাটাও আমার কাছে মনে হয় যে কম্পারেটিভলি ইজি হইতে পারে। ডেফিনেটলি। আর এখানে এখানে টু বি অনেস্ট, এখানে কোনো লো র্যাঙ্কের ইউনিভার্সিটি নাই, হুম হুম কয়েকটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে, বাট এখানে যেগুলোই আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ খুবই হাই র্যাঙ্কিং, এডুকেশন ইজ টপ নচ, মানে লাইক হুম হুম টু গুড। সো এখান থেকে যে কোনো জায়গায় যাইতে পারবে সহজেই, এখানে ডিগ্রি নিয়ে যে কিছু, যে কোনো কোনো কিছু করা যায়। রাইট। সো আমার টাইম অলমোস্ট শেষ। সো ফয়সাল ভাই, আপনার অনেক ধন্যবাদ, অনেক হেল্পফুল ইনফরমেশন দিলেন। হোপফুলি যারা নেক্সট ইয়ার বা পরবর্তী ইয়ার গুলাতে অস্ট্রিয়ার জন্য প্ল্যান করবে, এটা অবশ্যই তাদের জন্য অনেক বেশি কাজে দিবে। আপনাকেও ধন্যবাদ একটা ভালো পডকাস্ট করার জন্য, ভালো লাগলো। আমি আমি ইউজুয়ালি এগুলা করি নাই, এর আগে একজনকে নিয়ে করছিলাম, আর আপনার এটা সেকেন্ড। দেখি আমি হয়তো ট্রাই করব অন্য কান্ট্রির কাউকে যদি পাই সেরকম। জি, ধন্যবাদ। ওকে ভাই, ভালো থাকেন তাইলে, কথা ওকে ভাই, হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।